আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল জানাতে চাই সবাইকে। কারণ একটা খুব চমৎকার রাত বাংলাদেশ কাটিয়েছে। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করেছেন এমন কিছু খেলোয়াড় যারা আসলে অনুমিতভাবে তাদের পারফর্ম করারই কথা করেছেন এবং সেটার জন্য বাংলাদেশ সাকসেসফুল হয়েছে। এবং সেই সাথে এমন কিছু খেলোয়াড়রাও ছিলেন যারা কিনা এবারের এশিয়া কাপ শুরুর আগেও স্কোয়াডে থাকবেন কিনা বা কোনো স্টার্টিং ইলেভেনের সুযোগই পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান ছিলাম। এই ধরনের ক্রিকেটাররাও এখন সামনে উঠে আসছেন এবং এটার কারণে কি হয় আপনি দেখেন, সামগ্রিকভাবে যখন আপনি একটা ভালো স্কোয়াড নির্বাচন করেন, একটা টুর্নামেন্টের জন্য যখন প্রস্তুতিটা নেন, যখন একটা চমৎকার স্কোয়াড আপনি তৈরি করতে পারেন যেখানে সব বেস ঠিকমতো কাভার করেছেন, ইনফর্ম ক্রিকেটারদেরকে আপনারা রেখেছেন এবং তাদেরকে ফ্লারিশ করার সুযোগ দিচ্ছেন, তাদের ফর্মকে পুরস্কৃত করছেন দলে অন্তর্ভুক্ত করে, তখন কিন্তু আপনার দলের ওভারঅল যেই মাইন্ডসেট সেটাই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সো কার কথা বলছি বুঝতেই পারছেন। আমার কাছে মনে হয় বিগত যে দুটো ম্যাচ বাংলাদেশ খেলেছে, যে দুটো ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে, সেখানে খুবই আন্ডার রেটেড ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন তিনি হচ্ছেন সাইফ হাসান। তার কথাটা আসলে আলাদা করে না বললেই নয়। দুর্দান্ত হার্ডওয়ার্ক করেছেন, খুবই খুবই ইমপ্রুভড একজন ক্রিকেটার হয়েছেন এই মুহূর্তে, অন্তত টি-20 ক্রিকেটের সঙ্গে নিজেকে মানানসই করার জন্য যা করা প্রয়োজন সেই কষ্টগুলো তিনি করেছেন। এবং এই যে দলে ঢোকাটা, এই ঢোকাটাকে তিনি রাঙিয়ে তুলছেন, সুযোগ পাওয়া মাত্রই পারফর্ম করে দিচ্ছেন। এইটা একটা খুব ভালো লক্ষণ সাইফের এবং তার লড়াকু মানসিকতার একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আগের ম্যাচটাতে 28 বল থেকে 30 করেছেন, বোলিংয়ে খানিকটা মার খেয়ে গেছেন, তারপর একটা উইনিং কন্ট্রিবিউশন তার ছিল। এবং গতকাল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে সাইফ হাসান যে কাজটা করলেন সেটার জন্য আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হয়েছেনই, সেটা একেবারেই তিনি ডিজার্ভ করেন। তবে তার পাশাপাশি নির্বাচকরাও আমার মনে হয় প্যাট অন দ্য ব্যাক ডিজার্ভ করেন সাইফ হাসানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য। এবং সেই সাথে টিম ম্যানেজমেন্ট যারা এই মুহূর্তে এশিয়া কাপের স্কোয়াডটা পরিচালনা করছেন, কোচ থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে শুরু করে অন্যান্য যে স্টাফরা রয়েছেন যারা থিঙ্ক ট্যাঙ্ক দলের, তাদেরকেও একটা ধন্যবাদ আসলে দেয়াই উচিত। কারণ তারা সময় মতো তারা কিন্তু একটা ব্রেভ স্টেপ নিয়েছে সাইফ হাসানকে স্টার্টিং ইলেভেনে ঢোকানোর জন্য। আপনি চিন্তা করেন, প্রথমে যখন হংকংয়ের সঙ্গে, তারপরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ম্যাচ দুটো খেললো, সেখানে কিন্তু পারভেজ ইমন খেলেছেন দুটো ম্যাচ, ফ্লপ করেছেন, রান পাননি। আফগানিস্তান ম্যাচের আগে এত গুরুত্বপূর্ণ একটা সময়ে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়েছিল যে পারভেজ ইমন, যাকে মনে হচ্ছিল যে তিনি একদম নেইলড অন স্টার্টার, খেলবেন, তাকে ড্রপ করে সাইফ হাসানকে ইনক্লুড করা, সেটা কিন্তু একটা ট্যাকটিক্যাল ডিসিশন ছিল আফগানিস্তানের এগেনস্টে। কারণ আপনি খেয়াল করে দেখবেন সেই ম্যাচটাতে বাংলাদেশ 4জন বোলার এবং 2জন পার্ট টাইম বোলার নিয়েছিল, যার মধ্যে একজন ছিলেন সাইফ, অর্থাৎ তার উপর কিন্তু বোলিংয়েরও দায়িত্ব ছিল। প্লাস তিনি ওপেনিং স্লটেও ব্যাটিংটা করে দিয়েছেন, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশনটা তৈরি করার জন্য। সো একটা ট্যাকটিক্যাল মুভ ছিল সেটা। তবে সেটার জন্য তো আপনার স্কোয়াডে অ্যাভেলেবল প্লেয়ারটা থাকা লাগবে। আপনি ইমাজিন করেন আপনি ব্যাকআপ হিসেবে নাইম শেখকে রাখছেন বা ইনামুল হক বিজয়কে রাখছেন, তাদের কিন্তু ইউটিলিটি ফ্যাক্টরটা নেই। ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে নির্বাচকরা একটা মাস্টার স্ট্রোক খেলেছেন সাইফকে অ্যাজ আ ব্যাকআপ ওপেনার কাম মিডল অর্ডার ব্যাটার হিসেবে চিন্তা করাটা। এটা খুবই খুবই পজিটিভ একটা মুভ হয়েছে বাংলাদেশের এন্ড থেকে, নির্বাচকদের এন্ড থেকে, এবং সেটাকে আপনার সাধুবাদ জানাতে হবে। আপনি আসলে প্রত্যেকবার তাদেরকে কাঠকড়ায় দাঁড় করিয়ে তাদের দোষগুলো ধরতে থাকলে তো আর হবে না। যখন তারা ভালো কিছু করছে সেটাকেও আপনার প্রশংসা করতে হবে। প্লেয়ার সাইফের পাশাপাশি যারা তাকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন, অন্তত সিলেকশন প্রসেসের মাধ্যমে বা স্টার্টিং ইলেভেন ডিসিশন নেওয়ার মাধ্যমে, তাদেরকে আপনার অবশ্যই থ্যাংক ইউ বলতে হবে। সো যাই হোক, আমরা কিন্তু ভালো সিদ্ধান্তের, কি বলবো, সাহসী সিদ্ধান্তের একটা পুরস্কার পেয়েছি বলা যেতে পারে গতকাল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটায় যখন সাইফ হাসান পারফর্ম করছেন। আমি যত ম্যাচটা দেখছিলাম আমার হাসিটা আরও চওড়া হয়ে যাচ্ছিল, কারণ আমার মনে হচ্ছিল যে ভেরি ওয়েল ডিজার্ভড একজন ক্রিকেটার যখন ফাইনালি পারফর্ম করছেন এবং দলকে জেতাতে পারছেন, সেটা কিন্তু তিনি যতটা না খুশি হবেন, অ্যাজ ফ্যান্স আমরাও কিন্তু অনেক খুশি যে এরকম একটা ক্রিকেটার একটা ফাইটিং স্পিরিট দেখিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। আগের ম্যাচেও কিন্তু দেখেন আফগানিস্তানের এগেনস্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন নাসুম, যিনি সাধারণত স্টার্টিং ইলেভেনে থাকার কথা না, এই পার্টিকুলার ম্যাচটার জন্যই তাকে নেওয়া হয়েছিল এবং তিনি সেখানে পারফর্ম করেছেন। এই বিষয়গুলোই কিন্তু দূরদর্শিতার একটা প্রমাণ দেয়। এটা থিঙ্ক ট্যাঙ্ক চিন্তা করে একটা দল সেট আপ করছে, সেটার একটা প্রমাণ দেয়। লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি যে ধারালো ব্যাপারটা রয়েছে, বা তিনি যে আসলে তীক্ষ্ণ চিন্তা ভাবনা করে এই একটা সিদ্ধান্তে আসেন বা কোনো একটা মতামত দেন, সেটারও কিন্তু একটা প্রতিচ্ছবি দেখছি আমরা প্রত্যেকটা ম্যাচের জন্য এই কেয়ারফুল টিম সিলেকশনের মধ্যে। অসাধারণ লেগেছে এই বিষয়টা। আর সেই সাথে অবভিয়াসলি একজনের কথা আসলে না বললেই নয়, তাকে নিয়ে আসলে যত বেশি বলবো ততই কম হয়ে যায়। এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র, এই মুহূর্তে ন্যাশনাল টিমের মধ্যে একমাত্র ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ক্রিকেটার, যিনি হয়তো অন্যান্য যে কোনো জাতীয় দলেও সুযোগ পেয়ে যেতে পারেন যদি তাকে অ্যাভেলেবল রাখা হয়, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। ফ্যান্টাস্টিক টি-20 বোলার। এবং এবারে এশিয়া কাপে বাংলাদেশ যদি ফাইনাল পর্যন্ত যায়, তিনি যদি
আরও কিছু উইকেটও তোলেন, আমার কাছে মনে হয় যে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান কিন্তু দৌড়ে অনেকের চেয়ে এগিয়ে থাকতে পারেন। যেই লেভেলের বোলিংটা তিনি আসলে করছেন, আনপ্লেয়েবল। এই দুবাই, আবুধাবি এই ধরনের উইকেট তার জন্য অনেক সময় টেলার মেড হয়, তবে যখন উইকেটটা বোলিং বান্ধব নয় সেই জায়গাটাতেও আসলে মুস্তাফিজ অসাধারণ বল করছেন, তার রিদমটা খুবই চমৎকার যাচ্ছে এবং তিনি এতটাই আত্মবিশ্বাসী নিজের ওপর, আপনি দেখবেন যে তিনি উইকেট পাওয়ার পর কিন্তু উচ্ছ্বসিত হচ্ছেন না, খুব বেশি এক্সপ্রেশন দেখাচ্ছেন না যে তিনি খুব খুশি বা কিছু, অ্যাজ ইফ এটা করারই কথা ছিল করেছেন। অসাধারণ লেগেছে মুস্তাফিজের এই ওভারঅল অ্যাপ্রোচটা টুয়ার্ডস হিজ বোলিং। শন টেট কিন্তু একটা আলোচনায় বলেছিলেন ঠিক শ্রীলঙ্কা ম্যাচটার আগে যে মুস্তাফিজকে নিয়ে তিনি খুব বেশি কাজ করেন না, তিনি শুধুমাত্র মুস্তাফিজকে খুশি থাকার মতো একটা স্পেস তৈরি করে দেন, কারণ তিনিও জানেন মুস্তাফিজ যদি কমফোর্টেবল থাকেন, খুশি থাকেন, মুডে থাকেন, তিনি আসলে কি করতে পারেন, তিনি নিজেই সেই কাজটা করে দেন, সেটা তো আর শিখিয়ে দেওয়ার কিছু নাই। সো তাকে একটা হ্যাপি স্পেসে রাখাটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। শন টেট সেই কাজটা তার সঙ্গে করছেন এবং মুস্তাফিজ সেটা রিওয়ার্ড দিয়ে যাচ্ছেন একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন না, তবে আন্ডারলাইংলি আপনি দেখবেন এই প্রত্যেকটা ম্যাচে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল বাকিদের তুলনায়। হি ইজ দ্য অনলি ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, এটা আপনার মানতেই হবে বিষয়টা। তো যাই হোক, দুইজন দুই মেরুর যাদের কথা বললাম, একজন সাইফ হাসান, একজন মুস্তাফিজুর রহমান, এই দুজনেরই সম্মিলিত একটা ভালো পারফরমেন্স আমরা দেখলাম। আর সেই সাথে আরও একজন যার কথা আসলে অনেকেই ডিনাই করে যাচ্ছিলেন, যাকে আসলে কেউই মোটামুটি দলে চাচ্ছিলেন না, যাকে মোটামুটি কেউই আসলে স্টার্টিং 11-এ চাইছিলেন না, মিডল অর্ডারে নাকি তার প্রয়োজনীয়তা নেই, তিনি সেলফিশ খেলছেন, তিনি আসলে ইম্প্যাক্ট রাখতে পারছে না, টি-20 ঘরানার ইম্প্যাক্টটা তার কাছ থেকে আসছে না, তিনি কিন্তু আসলে আলটিমেটলি দেখিয়ে দিলেন যে আসলে তার অ্যাবিলিটিটা কি, কীরকম তিনি করতে পারেন এবং উইনিং কন্ট্রিবিউশনেও তার যে একটা রোল থাকতে পারে, খুব ইম্পর্টেন্ট রোল থাকতে পারে, সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের তাওহিদ হৃদয়, একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটার, 4 নম্বরে যাকে রাখা হচ্ছে, ক্যারি করা হচ্ছে এবং সেই জায়গাটা তিনি আবারও কিন্তু সময় মতো একটা পারফরমেন্স দিয়েছেন। আফগানিস্তান ম্যাচটাতে আপনারা বলছেন তিনি স্লো খেলেছেন, 20 বলে 26 করেছেন, নট আ ব্যাড স্কোর অ্যাট অল। এবং তারপর গতকালের যে ম্যাচটা শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানে তো আমার একটা 50 যেভাবে তিনি বের করে আনলেন, ওয়ান অফ হিজ মোস্ট ফাইনেস্ট নকস আমার দেখা অন্তত টি-20 ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে। সো এরকম একটা মঞ্চে এসে এরকম একটা পারফরমেন্স অবশ্যই বুঝিয়ে দেয় তার সেই মাইন্ডসেটটা আছে, শুধুমাত্র এই কনসিস্টেন্সিটা বজায় তার হয়তো রাখতে হবে। এবং খুব বেশি বাইরের কথাবার্তা শুনতে থাকলে আপনি ইন ইউর হেড আপনি একটু কিন্তু কনস্ট্রেন্ড হয়ে যাবেন। তো সেই জায়গা থেকে হৃদয় নিজেকে যতটা দূরে রাখতে পারবেন, আমার মনে হয় ততটাই তার কাছ থেকে ভালো পারফরমেন্স আসবে এবং অ্যাজ ফ্যান্স আমরা তাকে ট্রাস্ট করতে পারবো অ্যাজ আ নাম্বার 4 ব্যাটার, যিনি টি-20-তে বাংলাদেশের জন্য একটা ইম্প্যাক্ট রাখতে পারবেন। তো যাই হোক, এই তিনজনের কথাই আমি আসলে মেনশন করতে চাইছিলাম আমার ভিডিওতে, হু আর দ্য আনসাং হিরোজ ফর বাংলাদেশ। এবং সুপার 4-এ বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে যাওয়াতে এখন কিন্তু আশার পারদটা আরও একটু বাড়ছে। আমরা পাকিস্তানকেও যেন হারিয়ে দিই সেই আশাটা আমরা করছি এবং সেই সাথে আমরা ইন্ডিয়াকেও যেন হারিয়ে দিতে পারি সেরকম একটা চিন্তা আমরা করতেই পারি। যদি ফর্মটা পিক করতে থাকে আমাদের, আমার মনে হয় যে খুবই ইম্প্যাক্টফুল একটা এশিয়া কাপ বাংলাদেশের হতে চলেছে এবং আমরাও খুব ইন্টেন্সিটি নিয়ে সামনের এশিয়া কাপটা আমরা দেখব। সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় গত ম্যাচে এই তিনজন পারফর্মার খুবই ভালো করেছেন, সেটা নিয়ে আমরা আসলেই তাদের জন্য প্রশংসা করতে পারি এবং তার চেয়েও বড় প্রশংসা দিতে পারি যারা স্কোয়াডটাকে নির্বাচন করেছেন এবারে এশিয়া কাপের জন্য, এই চয়েসেসগুলোকে তারা তুলে এনেছেন। এবং থিঙ্ক ট্যাঙ্ককে আমরা ধন্যবাদ দিতে পারি যারা প্রত্যেকটা ম্যাচের জন্য স্পেসিফিক্যালি যেই টিম সিলেকশনগুলো করছেন, যে স্টার্টিং 11 সিলেকশনগুলো করছেন, সেটার জন্য তাদেরকে কিন্তু বিশাল বড় একটা ধন্যবাদ আমরা দিতেই পারি। এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।